সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মাহবুব ফেরদৌস, সহকারী অধ্যাপক রসায়ন, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত 3টি ক্লাসে আমি যে 4টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে তোমরা নিশ্চয় অবগত আছো যে এস উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে। এস উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে। আবার প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। এই জন্য এস উপশক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। আবার পি উপশক্তি স্তর 3 ভাগে বিভক্ত, পিএক্স, পিওয়াই এবং পিজেড। পিএক্স এ ইলেকট্রন থাকবে 2টা, পিওয়াই থাকবে 2টা এবং পিজেড এ 2টা। তাহলে মোট ইলেকট্রন থাকবে কয়টা? 6টা। আবার ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, যেরকম ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই 5টি ডি অরবিটালের প্রত্যেকটিতে ইলেকট্রন থাকবে 2টি করে। তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে ডি অরবিটালে? 10, কারণ প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা। এরপরে এফ অরবিটাল 7 ভাগে বিভক্ত। তাহলে এফ উপশক্তি স্তরে মোট অরবিটাল থাকবে কয়টা? 7টা। যেহেতু প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে মোট ইলেকট্রন থাকবে 14টা। তাহলে এখানে বিভিন্ন উপশক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন আছে সেটা আমরা দেখলাম। এখন বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা দেখি। শক্তি স্তরের সংখ্যা প্রকাশ করতে আমরা ব্যবহার করি প্রধান কোয়ান্টাম সংখ্যা n। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যখন n সমান 1 অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমরা দেখেছিলাম শুধুমাত্র s অরবিটাল থাকতে পারে। আবার পূর্বের স্লাইডে আমরা দেখলাম যে s অরবিটাল একটি, তাহলে একটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। আবার 2 নম্বর শক্তি স্তরে অর্থাৎ যখন n সমান 2 অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর, তখন অরবিটাল থাকতে পারে কি? s এবং p। তাহলে এখানে অরবিটাল থাকবে s এবং p। এখন যেহেতু s অরবিটালের সংখ্যা একটি এবং p অরবিটালের সংখ্যা 3টি, তাহলে মোট অরবিটাল কয়টা আছে? 4টা। এবং প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকবে। এই জন্য দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। আমরা 9-10-এ শিখেছিলাম কি ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n স্কয়ার। এটা আমরা মুখস্থ এটা সূত্র শিখেছিলাম। কিন্তু আসলে কেন 2টা থাকতে পারে প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকতে পারে, তার কারণ হলো এটা যে s উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা। p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা। তাহলে মোট অরবিটাল সংখ্যা হলো 4টা। এখন প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা। এই জন্য দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টা। আবার তৃতীয় শক্তি স্তরে কি কি অরবিটাল থাকতে পারে? s, p এবং d অরবিটাল, অর্থাৎ s, p ও d উপস্তর থাকতে পারে। তাহলে s উপস্তরে অরবিটাল একটা,
পি উপস্তরে অরবিটাল 3টা এবং ডি উপস্তরে অরবিটাল হলো 5টা। তাহলে মোট অরবিটাল সংখ্যা কত? 9টা। এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা পাবো কত? 18। এরপর n সমান যখন 4 অর্থাৎ চতুর্থ শক্তি স্তর, তখন কি কি উপশক্তি স্তর থাকবে? এস, পি, ডি এবং এফ, এই 4টি উপশক্তি স্তর থাকবে। এখন এস উপশক্তি স্তরে 1টি অরবিটাল, পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল, ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল এবং এফ উপশক্তি স্তরে 7টি অরবিটাল থাকতে পারে। তাহলে মোট অরবিটাল কয়টি হবে? 16টি। এখন প্রতিটি অরবিটালে যেহেতু 2টি করে ইলেকট্রন থাকতে পারে, এই কারণে 16টি অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টি? 32টি। তাহলে আমরা এগুলা অনুশীলন করব যে কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে, কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, কোন শক্তি স্তরে কতটি অরবিটাল থাকতে পারে, এগুলা আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস লিখতে হলে আমাদের শক্তি স্তরের ক্রম সম্পর্কেও জানতে হবে, যেটা আমি গত ক্লাসেই তোমাদের দেখিয়েছিলাম। অর্থাৎ 1s অরবিটালের শক্তি সবচেয়ে কম, তারপরে 2s অরবিটালের শক্তি তার চেয়ে বেশি, এরপরে 3s অরবিটালের 2p অরবিটাল, তারপরে 3s, তারপরে 3p। কিন্তু 3p এর পরে 3d হবে না, 3p এর পরে 3d হবে না, কি হবে? 4s। আমরা মনে করতে পারি 3 নম্বর শক্তি স্তরের সব অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 4 নম্বর, কিন্তু না, 3 নম্বর পূরণ হলেই কত নম্বরে যাবে? 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3d। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে একটা ব্যতিক্রম, কিন্তু এতক্ষণ দেখে আসলাম 1 নম্বর শক্তি স্তরে পূরণ হলো, তারপরে 2 নম্বর শক্তি স্তরের 2s এবং 2p, কিন্তু 3 নম্বরের 3s এবং 3p এর পরেই কোন অরবিটালে ইলেকট্রন যাবে? 4s অরবিটালে, তারপরে 3d অরবিটালে। কারণ কি? গত ক্লাসে আমি দেখেছিলাম যে 4s অরবিটালের শক্তি 3d অপেক্ষা কম, এই কারণে আগে 4s অরবিটালে যাবে, কারণ যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে। এরপরে 3d অরবিটাল পূরণ হওয়ার পরে 4p অরবিটাল, 4p এর পরে কিন্তু 4d না, 4p এর পরে 5s, কারণ 4d এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত? 4 প্লাস 2 6, কিন্তু 5s এর ক্ষেত্রে n এর মান 5 আর s অরবিটালের জন্য l এর মান 0, তাহলে 5 প্লাস 0 সমান কত? 5। আর 4d অরবিটালের ক্ষেত্রে n সমান 4, আর যেহেতু d অরবিটালের জন্য l এর মান 2, তাহলে n প্লাস l সমান কত? 6। তাহলে 5s অরবিটালের শক্তি কম, এজন্য 5s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো আমাদের এই শক্তির ক্রমসমূহ জানতে হবে। তা আমরা আগে শিখব 30 পারমাণবিক সংখ্যা পর্যন্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে সেটা করতে হলে আমাদের এই 1s থেকে 3d পর্যন্ত এই ক্রমটা মনে রাখতে হবে, যে কার পরে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে আমরা বাকি, অর্থাৎ আরো বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব। প্রথমে আমরা শিখব 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা উপরে এটা আমরা লিখে রেখেছি, যাতে এখন দেখতে পারি যে আগে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, পরে কোন অরবিটালে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হয়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, এবং এখানে ইলেকট্রন সংখ্যাও 11। যে কোনো পরমাণুতে, অর্থাৎ যার কোনো আধান নাই, ধনাত্মক বা ঋণাত্মক আধান নাই, তার ক্ষেত্রে এই
পারমাণবিক সংখ্যা যত, অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমানই হবে কি ইলেকট্রন সংখ্যা। আর আয়ন অবস্থায় যদি থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এখানে যে সংখ্যাটা দিয়েছি সেটা হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার সমান হবে ইলেকট্রন সংখ্যা। কোন ক্ষেত্রে? পরমাণুর ক্ষেত্রে, যেখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ নেই। তাহলে এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 11টা। তাহলে আমরা প্রথমে ইলেকট্রন কোথায় দেব? যেহেতু 1s অরবিটালের শক্তি সবচেয়ে কম, প্রথমে দেব 1s অরবিটাল। এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টি। এজন্য 1s অরবিটালে দিলাম 2টি ইলেকট্রন। তাহলে কি লিখলাম? 1s2। এটা কিন্তু 1s স্কয়ার এভাবে পড়া যাবে না। কিভাবে পড়বো? 1s2। এরপরে আছে 2s অরবিটাল। এখানে s অরবিটালই আছে, তাহলে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? সর্বোচ্চ 2টি। তাহলে আমাদের কত হলো ইলেকট্রন? 2 আর 2 4। এরপরে 2p অরবিটাল। p অরবিটালে কয়টা থাকতে পারে? 6টা। তাহলে আমরা এখানে কয়টা ইলেকট্রন দিলাম? 6টা। তাহলে মোট হলো কয়টা? 10টা। মোট লাগবে হচ্ছে 11টা, আমাদের কয়টা হয়ে গেছে? 10টা। তাহলে আর বাকি আছে কয়টা? একটা। তাহলে আমরা এখন এরপরে যে অরবিটাল আছে, কোন অরবিটাল আছে? 3s অরবিটাল। এই অরবিটালে ইলেকট্রন দিব কয়টা? একটা ইলেকট্রন। 3s এ কিন্তু 2টা থাকতে পারে, কিন্তু আমাদের যেহেতু প্রয়োজন আর কয়টা? একটা, অর্থাৎ আগেই 10টা হয়ে গেছে, আর একটা লাগবে, এই জন্য 3s এ দিলাম কয়টা? একটা ইলেকট্রন। এরপরে পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 19। তাহলে একইভাবে আমরা প্রথমে 1s এ দিলাম 2টা, 2s এ দিলাম 2টা, 2p তে দিলাম 6টা, 3s এ 2টা। 3s এর পরে কি? 3p। p অরবিটালে 6টা থাকতে পারে। তাহলে আমাদের এখানে কত করা হলো? 2 আর 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18টা হয়ে গেছে। এরপরে আর একটা ইলেকট্রন বাকি আছে। এখন 3p এর পরে কি হবে? 4s। 3d না হয়ে কথা হবে 4s। তাহলে বাকি ইলেকট্রনটা যাবে কোথায়? 4s অরবিটালে। তাহলে 4s এ কয়টা ইলেকট্রন দিব? একটা। যেহেতু আমাদের এই পাশে 18টা হয়ে গেছে, এজন্য 4s এ দিলাম কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এরপরে হলো আয়রন Fe। এটার হলো 26। তাহলে এখন আমাদের এই 1s2 থেকে 3p6 পর্যন্ত কয়টা হয়ে গেছে? আমাদের 18টা ইলেকট্রন। তাহলে 18টার পরে 3p এর পরে কোথায় দিব? 4s এ। কয়টা? 2টা। তাহলে হলো 20টা। আর বাকি আছে কয়টা? 6টা। এটা ডি অরবিটালে দিলাম 6টা, কারণ ডি অরবিটালে 10টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু আমাদের এখানে যেহেতু 4s অরবিটাল পূরণ হওয়ার পরে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 20টা। দরকার হলো 6টা, এজন্য ডি অরবিটালে ইলেকট্রন দিলাম কয়টা? 6টা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অনেক বইয়ে তো আমরা লেখা দেখেছি কি 3p6 তারপরে 3d, অর্থাৎ 3 নম্বরের গুলা সাজায় লেখা আছে। হ্যাঁ, সেভাবেও লিখতে পারো, কিন্তু আসলে পূরণ করতে হবে আগে কোথায়? 4s। এই যে দেখো, আমি যদি এইভাবে লিখি 3p এর পরে 3d, 3d তো 10টা দেওয়া যায়, আমরা 10টা না দিয়ে কয়টা দিয়েছি? 6টা। কারণ কি? 3p এর পরে আসলে পূরণ করেছে কোথায়? 4s। এখানে 2টা দিয়ে নিয়েছি, তারপরে এসেছি কোথায়? ডি অরবিট, 3d অরবিটাল। এভাবে সাজিয়েও লিখতে পারি, কিন্তু আমাদের ইলেকট্রন দিতে হবে আগে কোথায়? 4s এ, তারপরে কোথায়? 3d তে। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, কিন্তু ওটা মনে রাখতে হবে যে 3p এর পরে 3d লিখলাম, তাহলে 3p তে পূরণ হওয়ার পরে কয়টা ইলেকট্রন হয়েছিল? 2 4 10 12 18। তাহলে এখনো তো আমাদের 8টা দরকার, তাহলে 3d তে 8টা দিতে পারতাম, 8টা দিনই কয়টা দিচ্ছি? 6টা। কারণ কি? আগে 4s এ পূরণ করে নিয়েছি, তারপরে কোথায় এসেছি? 3d তে। তাহলে এভাবেও লিখতে পারি। তাহলে উপরেও একই ছিল, s এ 2টা, d তে কয়টা? 6টা। তাহলে যেভাবে লেখো
ইলেকট্রন আগে কোথায় দিবা? 4s অরবিটাল, তারপরে কোথায়? 3d অরবিটাল। এরপরে আছে জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30, ইলেকট্রন সংখ্যাও 30। তাহলে এখানে আমরা ওই একইভাবে আগেরটার মতোই আমরা লিখব যে 3p এর পরে কোথায় দিব? 3b এর পরে দিব 4s অরবিটালে। কয়টা দিলাম? 2টা। তাহলে কয়টা হয়ে গেল? 3p পর্যন্ত ছিল 18টা, তারপরে 4s এ 2টা দিলাম, কয়টা হলো? 20টা। তাহলে আর কয়টা ইলেকট্রন বাকি? 10টা। সেজন্য 3d তে কয়টা দিয়ে দিলাম? 10টা। কিন্তু আগে পূরণ করেছি 4s এ। তারপরে যেহেতু এখনো 10টা বাকি আছে, ওই 10টা ইলেকট্রন কোথায় দিয়ে দিছি? 3d তে। তাহলে তোমরা নিশ্চয় ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখা যায় সেটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।